সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা বিজ্ঞানের প্রথম অধ্যায়টা পড়ছিলাম, মেরুদণ্ডী অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাস। আমরা পর্ব পড়েছি এর আগে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা। আমাদের লাস্ট পর্ব সেটা হচ্ছে মেরুদণ্ডী পর্ব প্রাণী। আমরা অমেরুদণ্ডীর সব কয়টা শেষ করেছি। আমরা আজকে 9 নম্বর যে পর্বটা সেটা হচ্ছে কর্ডাটা। পর্বের নাম কর্ডাটা। কর্ডাটা মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। যাদের মেরুদণ্ড আছে তাদেরকেই কর্ডাটা পর্বের প্রাণী বলে। তুমি হতে পারো, আমি হতে পারি, মাছ, মুরগি, গরু, ছাগল, যাদেরই মেরুদণ্ড আছে, হয়তোবা জীবনের কোনো একটা টাইমে ছিল, অথবা সারা জীবনই থাকে, অথবা ভ্রূণ অবস্থায় অর্থাৎ যখন মায়ের পেটের মধ্যে ছিল সে অবস্থায় ছিল, কোনো একটা অবস্থায় নটকট থাকা মানেই হলো সে মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী পর্বের প্রাণীদের একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে। সাধারণ বৈশিষ্ট্য মানে কি? যে বৈশিষ্ট্যটা তোমারও মিলবে, আমারও মিলবে, গরু ছাগলের মিলবে, হাঁস, মুরগি, পাখি, মাছ, এই বৈশিষ্ট্যটা আমাদের সবার মধ্যে আছে। কিন্তু বিশেষ বৈশিষ্ট্যটা কি? বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে মাছ পানিতে থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পাখিরা উঠতে পারে, গরু ছাগল 4 পায়ে হাঁটে, আমরা 2 পায়ে হাঁটি। এগুলো হচ্ছে এক একটা কর্ডাটা পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য। এখন দেখো, কর্ডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যটা আমি একটুখানি বলি। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের প্রাণীদের সারা জীবন অথবা জীবনের কোনো একটা নির্দিষ্ট সময় পৃষ্ঠ বরাবর নটকট থাকে। নটকটটা কি? নটকটটা হচ্ছে নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। কি বলা হয়েছে? নরম। নরম মানে তুলার মতো নরম না। আমি যেরকম নিচু হচ্ছি, উঁচু হচ্ছি, আমার হাড্ডিটা যদি এরকম স্ট্রিক, এই হাতের হাড্ডি বা পায়ের হাড্ডির মতো শক্ত হতো, তাহলে দেখো এই কলমটাকে কি আমি বাঁকাতে পারছি? বাঁকাতে পারছি না। কিন্তু এটা যদি একটু ফ্লেক্সিবল হতো, ইজিলি কিন্তু আমি এরকম করে বাঁকিয়ে ফেলতে পারতাম। সেই জন্য বলা হয়েছে নটকট হচ্ছে নরম, নমনীয়, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। তারপরে বলা হচ্ছে কি, পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। তুমি দেখবে আমাদের এই যে মাছ, পিঠ মাছ বরাবর যে হাড্ডিটা থাকে, ওইটা হচ্ছে একক, ওর মধ্যে একটা পুরো সলিড ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। তারপরে বলা হয়েছে যে সারা জীবনে অথবা জীবনচক্রের কোনো একটা পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এটা তোমার আমার বৈশিষ্ট্য না, এটা হচ্ছে হাঙর মাছের বৈশিষ্ট্য। আমরা হাঙর মাছটা যদি মনে করি যে হাঙর মাছটা, হাতুড়ি হাঙরটা দেখতে ধরো যদি এরকম হয়, আমরা টিভিতে দেখে থাকি এরকম দাগ দাগ থাকে, এটা হচ্ছে পার্শ্বীয় একক ফুলকা ছিদ্র। তাহলে আমি এটাও একটা কমন, এটা কিন্তু একটা কমন বৈশিষ্ট্য। মানে হয় তোমারও থাকতে পারে, অথবা গরু ছাগলেরও থাকতে পারে, অথবা মাছেরও থাকতে পারে। সাধারণ বৈশিষ্ট্য, পর্বের বৈশিষ্ট্য যে সবই তোমার আমার বৈশিষ্ট্য তা কিন্তু না। ওই পর্বের অন্তর্গত যতগুলো প্রাণী আছে এটা সবার বৈশিষ্ট্য। আর আমরা যখন একটা উপপর্বে যাব বা একটা শ্রেণীতে যাব, তখন আমরা নির্দিষ্ট কতগুলো প্রাণীর বৈশিষ্ট্য শিখতে পারবো। তাহলে কি বলা হচ্ছে? 1 নম্বর বৈশিষ্ট্য যে এদের পৃষ্ঠীয় দেশে জীবনচক্রের প্রাথমিক অবস্থায় অথবা সারা জীবনে পৃষ্ঠীয় দেশ বরাবর নটকট থাকে। নটকট কেমন? নরম, নমনীয়, অখণ্ডায়িত, দৃঢ় অঙ্গ। তারপরে বলা হচ্ছে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। আর বলা হচ্ছে যে সারা জীবনে অথবা জীবনচক্রের কোনো একটা দশায় এর কি থাকে? এক পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এই হচ্ছে 3টা বৈশিষ্ট্য। এবার দেখো, এই যে একটা পর্ব পড়ছি, এর আবার 3টা উপপর্ব আছে। একটা হচ্ছে
সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তিনটা উপপর্ব কি কি বলেছে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর হচ্ছে ভার্টিব্রাটা। এর মধ্যে দেখো ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা আমাদেরকে একটুখানি চিনতে হবে, হয়তো বা আমরা সবাই চিনি না। আমি তোমাদের ভিডিওর সাথে দুইটা ছবি দিয়ে দিব ওখানে। আমরা একটা ইউরোকর্ডাটা পর্বের প্রাণী আর একটা সেফালোকর্ডাটা পর্বের প্রাণী আমরা সেখানে দেখতে পাবো। আর আজকে আমি তোমাদের এই ক্লাসের সাথে একটা হাইড্রার যে চলন আমি তোমাদেরকে বলেছিলাম সেই চলনের একটা ভিডিও দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবে, তোমাদের জন্য জিনিসটা অনেক ভালো হবে। দেখো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য কি? ইউরোকর্ডাটা হচ্ছে কেমন দেখতে একটা প্রাণী। এটা কিন্তু একটা প্রাণী, এটা একটা প্রাণী দেখতে কলসের মতো, গাছের মতো, তারপরে এটা একটা প্রাণী। এর নাম হচ্ছে অ্যাসিডিয়া। এর নাম হচ্ছে অ্যাসিডিয়া। সবসময় মনে রাখবে, আমরা যখনই বৈজ্ঞানিক নাম লিখব আমরা অবশ্যই তার নিচে দাগ দিব। দাগ না দিলে কিন্তু ওই নাম্বারটা তোমরা পাবে না, ওই নাম্বারটা কেটে নেওয়া হবে। অর্থাৎ দাগ না দিলে এটা ভুল। আমরা যখন বৈজ্ঞানিক নাম লেখা শিখেছিলাম তখন আমরা সেখানে দেখেছিলাম যে অবশ্যই নাম লিখে নিচে দাগ দিতে হয়। এর নাম হচ্ছে অ্যাসিডিয়া। এবার দেখো এদের বৈশিষ্ট্য কি। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, শুধুমাত্র লার্ভা দশায় নটোকর থাকে। আমরা কর্ডাটা পর্বের যে প্রথম দুইটা কমন বৈশিষ্ট্য পড়েছিলাম তার মধ্যে পড়েছিলাম যে সারা জীবন অথবা জীবনের কোনো একটা দশায় নটোকর থাকে। তাহলে এদের নটোকরটা কখন থাকে? এদের শুধুমাত্র লার্ভা দশায় নটোকর থাকে। আর কি বলা হচ্ছে? প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তারপরের পর্বের প্রাণীটা দেখো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা একটা মাছ। সেই মাছটা দেখতে কেমন? মাঝে মাঝে তোমরা ইন্টারনেটে কিছু মাছের ছবি আসে দেখতে পাবা যে এপাশ ওপাশ সব দেখা যাচ্ছে, অর্থাৎ ওর ভেতরে যে কাঁটাগুলো আমরা সেই কাঁটাগুলো দেখতে পাচ্ছি। এতটাই স্বচ্ছ একটা মাছ, তার ভেতরে নাড়িভুড়ি কাঁটা সব সুন্দরভাবে দেখা যায়, অর্থাৎ তার পুরো কঙ্কালতন্ত্রটাই আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে তোমার সেফালোকর্ডাটা মাছ। এর বৈশিষ্ট্য কি? সারা জীবনই এদের দেহে নটোকর থাকে। আমরা মাছের সাধারণত কি দেখতে পাই? মাছের যখন আমরা মাছ খাই মাঝখানে একটা বড় কাঁটা থাকে, ওইটা হচ্ছে ওর মেরুদণ্ড। তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবনই আমরা নটোকর দেখতে পাই, দেখতে মাছের মতো। সহজ দুইটা বৈশিষ্ট্য, সারা জীবনই নটোকর দেখতে পাওয়া যায়, দেখতে মাছের মতো। গেল সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিওস্টোমা। আমি একটু বানানটা লিখে দিচ্ছি। BRANCHIOSTOMA, ব্রাঙ্কিওস্টোমা। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে কে কে আছে? সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। আমরা আগে সহজগুলা দিয়ে শিখব, তারপরে আমরা কঠিনগুলা দিয়ে যাব। তাহলে দেখো আমরা কর্ডাটা পর্বের তিনটা উপপর্ব পেয়েছি। এগুলো হচ্ছে কর্ডাটা পর্বের উপপর্ব। এইবার এই উপপর্বটা এর 7টা শ্রেণী আছে। 1 2 3 4 5 6 7। আমি এপাশ থেকে লিখতে লিখতে যাই। দেখো সহজগুলা আমাদের সবসময়
মুখস্থ করলে হবে না, আমাদেরকে মনে রাখার জন্য পড়তে হবে। সহজ কি, আমরা যারা ছোটকাল থেকে মায়ের দুধ পান করে বড় হয়েছি তাদেরকে বলা হয় স্তন্যপায়ী। তাহলে আমি 1 নাম্বার লিখতে পারি স্তন্যপায়ী প্রাণী। 2 নাম্বার কি বলতে পারি, উড়ে বেড়ায় যারা পাখি, পাখিদেরকে আমরা ভালোবাসায় কি বলতে পারি, সুন্দর করে বলতে পারি পক্ষীকুল। তারপরে দেখো উভচর, যারা বুকে ভর দিয়ে হাঁটে তারা হচ্ছে সরীসৃপ। উভচর মানে যারা জলেও চলে স্থলেও চলে, সরীসৃপ। বানান ঠিক আছে মনে হয়? আচ্ছা, সরীসৃপ। তারপরে দেখো অস্ট্রিকথিস, সাইক্লোস্টোমাটা। আমি বোর্ডে 7টা শ্রেণীর নাম লিখেছি। বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, বোর্ডটা দেখা যাচ্ছে। আমি বোর্ডে 7টা শ্রেণীর নাম লিখেছি। এগুলো হচ্ছে করডাটা পর্বের শ্রেণী। করডাটা পর্বের 3টা উপপর্ব কি কি বলা হচ্ছে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা যে উপপর্ব তার আবার শ্রেণী কয়টা? তার শ্রেণী হচ্ছে 7টা। প্রথম শ্রেণীটা কি বলেছি? আমরা ওই পাশ থেকে পড়ে আসলে হয়ে যেত আমাদের, কোনো ব্যাপার না। কিন্তু আমরা সবসময় সহজ যে বৈশিষ্ট্যগুলো আমরা বেশি জানি আমরা সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আগে পড়ব, যে বৈশিষ্ট্যগুলো আমরা কম জানি আমরা সেই বৈশিষ্ট্যগুলো পরে পড়ব। সহজ বৈশিষ্ট্য কি কি বলেছি? স্তন্যপায়ী আমরা চিনি, যারা ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তাদেরকে আমরা স্তন্যপায়ী বলি। পক্ষীকুল, যারা উড়ে বেড়ায়। উভচর, যারা জলেও বাস করে স্থলেও বাস করে, যেমন কে? কচ্ছপ। কচ্ছপ জলেও বাস করে। ব্যাঙ, ব্যাঙ কি করে? জলেও বাস করে স্থলেও বাস করে। কচ্ছপ, কুমির এরা হচ্ছে সরীসৃপ অর্থাৎ টিকটিকি, এরা বুকে ভর দিয়ে চলে। সাপ, যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা বলছি সরীসৃপ প্রাণী। তারপর হচ্ছে অস্ট্রিকথিস, কন্ড্রিকথিস, সাইক্লোস্টোমাটা। আমি তোমাদেরকে এক একটা করে উদাহরণ লিখে দিব, তারপরে বৈশিষ্ট্য বলবো। উদাহরণ লিখে দিলে কি হবে? উদাহরণ লিখলে দেখবে ওই প্রাণীটা সম্পর্কে আমি সব জানি, কিন্তু শুধু যদি তুমি শ্রেণীর নাম মুখস্থ করতে যাও তখন তোমার মাথায় থাকবে না। কিন্তু তুমি যদি শুধুমাত্র উদাহরণটা মনে রাখো তাহলে কিন্তু তুমি অনেক সহজেই অল্প একটু পড়েই কিন্তু সব জিনিসটা মনে রাখতে পারবা। দেখো, সাইক্লোস্টোমাটা হচ্ছে পেট্রোমাইজন। এটা হচ্ছে হাঙর। এটা হচ্ছে রুই মাছ। এটা হচ্ছে টিকটিকি। হচ্ছে ব্যাঙ। এটা কি দিব? টিয়া পাখি। মুরগি, যাই দেওয়া হোক। এবার দেখো, তুমি যদি তোমার খাতায় এই চার্টটা এভাবে উঠিয়ে নিয়ে পড়ো তোমার জন্য ওই জিনিসটা মনে রাখাটা অনেক ইজি হবে। কিন্তু তুমি যদি চার্টটা মানে এভাবে না পড়ে তুমি যদি লিখে লিখে পড়ো, বই যেভাবে আছে ওভাবে মনে রাখতে গেলে তোমার জন্য বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। দেখি লাইটটা কি
পড়ছে কম। আচ্ছা দেখো, আমি বোর্ডে যেটুকু লিখেছি, এবার এখান থেকে আমি এ পাশ থেকে বৈশিষ্ট্যগুলো বলতে বলতে যাব। ফার্স্টটা ছিল কি পেট্রোমাইজন, উদাহরণ বলেছি। শ্রেণীর নাম ছিল সাইক্লোস্টোমা। সাইক্লোস্টোমা মানে হচ্ছে আমরা বাইম মাছ খাই, বাইম মাছ যা পাকাল মাছ, বাজারে যে অনেকেই খাও না, কিন্তু দোকানে দেখবা যে বাইম মাছ বা পাকাল মাছ থাকে, অনেক দামি একটা মাছ, 800 টাকা 900 টাকা এরকম কেজি। মাছটা খেতে খুবই সুস্বাদু। যারা মনে হচ্ছে কি একটা সাপের মতো দেখতে মাছ, সাপের মতো দেখতে না, মাছটা এরকম লম্বা, ওর মাঝে একটুখানি একটা চিকন কাটা থাকে, একটু শক্ত টাইপের, কিন্তু মাছটা খেতে খুবই সুস্বাদু। এবং মাছটা তোমার যে কোনো রুই মাছ টাছের থেকে ওর মধ্যে প্রোটিনটা বেশি, ওর মধ্যে তোমার এনার্জিটা বেশি পাওয়া যায়। এই মাছটা তোমার খাদ্য গুণের দিক থেকে, পুষ্টিগুণের দিক থেকে অনেক ভালো একটা মাছ। বৈশিষ্ট্য কি, আমি একটা ছোট্ট একটা পেট্রোমাইজনের ছবি এঁকে দিচ্ছি। দেখো, বাজারে যে পাকাল মাছটা তোমরা দেখতে পাবা, এর এই সাইডে এরকম চিকন চিকন একটু করে কাটা থাকে, আর এখানে এরকম টাইপের একটা মানে চোখ থাকে, আর এই সাইডে এরকম কতগুলো ছিদ্র থাকে। এটা হচ্ছে বাইম মাছ বা পাকাল মাছ। বৈশিষ্ট্য কি হতে পারে, দেহ লম্বাটে, মুখ ছিদ্র গোলাকার, চোয়ালবিহীন। চোয়ালবিহীন বলতে বোঝানো হয়েছে মাছের দেখবে এরকম একটা চোয়াল, আঁশ কানকো থাকে, এরকম কানকো দিয়ে ঢাকা থাকে। আমরা কানকোটা ভেঙে, যখন আমরা মাছটা কাটি, কানকোটা ভেঙে ফেলে দিই, এর হচ্ছে চোয়ালবিহীন। অর্থাৎ মুখ আর দেহ একই রকম, আলাদা করে দেখো আমার কি সুন্দর, দেখেছো গোলগাল দুইটা চোয়াল আসছে। মাছে কিন্তু আমার মতো এরকম সুন্দর দুইটা চোয়াল নাই, তোমার মতো চোয়াল নাই। তাহলে আমরা বলতে পারি মুখ ছিদ্র গোলাকার, দেহ লম্বাটে, আর কি চোয়ালবিহীন। এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত। যুগ্ম পাখনা মানে কি, মাছের দেহ যে এরকম 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 পাখনা থাকে না, এদের দেহে সেটা অনুপস্থিত। তাহলে কি বলেছি, দেহ লম্বাটে, মুখ ছিদ্র গোলাকার, চোয়ালবিহীন, এদের দেহ কি আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত, আর ফুলকা ছিদ্র, এই যে এখানে ছোট ছোট ফুলকা ছিদ্র আছে, তুমি মাছটা হাতে নিয়েও দেখতে পারো, ফুলকা ছিদ্রের সাহায্যে সে শ্বাস প্রশ্বাস চালায়। তিনটা সহজ বৈশিষ্ট্য বলেছি। এক হচ্ছে দেহ লম্বাটে, মুখ ছিদ্র গোলাকার, চোয়ালবিহীন, আর কি বলেছে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত, আর ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাসকার্য চালায়। এবার কর্ডেক্টিসের বৈশিষ্ট্য, অর্থাৎ হাঙরের বৈশিষ্ট্য। আমি ভালো ছবি আঁকতে পারছি না, মানে আমি অতটা ভালো ছবি আঁকতেও পারি না আসলে। যেমন সামনে একটা ছোটখাটো একটা হাঙর আছে, কিউট একটা হাঙর, সামনে এইরকম দেখবে ডিসকভারিতে ছবি থাকে হাতুড়ির মতো একটা অংশ, সেজন্য বলা হচ্ছে হাতুড়ি হাঙর। বৈশিষ্ট্য কি, আমরা এখান থেকে দেখে খুব সহজেই বৈশিষ্ট্যগুলো বলতে পারি। আমরা মাছে অনেক বড় বড় আঁশ দেখি, এদের গায়ে সাধারণত অনেক ছোট 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 আঁশ থাকে। নর্মাল মাছের মতো ওরকম বড় বড় আঁশ থাকে না। সেই জন্য হাঙর কি তোমার পুকুরে থাকে, আমার পুকুরে থাকে, নদীতে থাকে, থাকে না। প্রথম বৈশিষ্ট্য, এই পর্বের অর্থাৎ কর্নিকথিস পর্বের সকল প্রাণী সামুদ্রিক। 2 নম্বর বৈশিষ্ট্য, কঙ্কাল তরুণাস্থিময়। অস্থি আর তরুণাস্থিটা কি, অস্থি মানে হচ্ছে শক্ত হাড্ডি, আর তরুণাস্থি মানে একটু নরম হাড্ডি। আমরা মাঝে মাঝে যখন মুরগি, গরু, খাসি এগুলা খাই, তখন দেখবে সেখানে আমরা
কচকচে টাইপের একটু নরম হাড্ডি খায়, সেগুলোকে বলা হচ্ছে তরুণাস্থি। সেই জন্য বলা হচ্ছে কি কঙ্কাল, মানে কি হাড্ডি গুড্ডিগুলা তরুণাস্থিময় নরম। তারপরে বলা হচ্ছে দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। সাইক্লয়েড আঁশ আর প্লাকয়েড আঁশ কি? রুই মাছের আঁশগুলা কেমন থাকে? এরকম বড় বড়। রুই ইলিশ মাছের আঁশ এরকম বড় বড় হয়, এর হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ, সেই জন্য এই আঁশগুলার নাম হচ্ছে প্লাকয়েড আঁশ। তারপরে বলা হচ্ছে যে দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, কোনো কানকো থাকে না। নর্মাল একটা মাছের যেরকম কানকো থাকে, এদের সেরকম কোনো কানকো থাকে না। আমি একটা রুই মাছ আর একটা হাঙর মাছ পাশাপাশি এঁকে যদি বৈশিষ্ট্যটা পড়াই, সেই জিনিসটা দেখতে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। আজকে দেখো কর্নিকটিসের তাহলে বৈশিষ্ট্য আমরা নর্মাল একটুখানি শিখে নেই, শিখে আমরা দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি লিখলে একবারে অস্ট্রিকটিস আর কর্নিকটিসটা পড়া হয়ে যাবে। কি কি বলেছি? এই পর্বের প্রাণীরা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। তারপরে বলা হয়েছে মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, কোনো কানকো থাকে না। উদাহরণ কি বলেছি? হাঙর। এর পরবর্তী ক্লাস আল্লাহ যদি রহমত করে আমরা স্কুলে ক্লাস করতে পারবো, তখন আমরা বোর্ডে সুন্দর করে দেখতে পারবো, সুন্দর করে ক্লাস করতে পারবো। আর যদি স্কুলে না আসা হয় তাহলে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসটা অনলাইনে করব। আজকে যতটুকু পড়িয়েছি বাসায় একটুখানি পড়ো, যেহেতু এখনো বই পাওনি। আর আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।